বিপত্নিক পুরুষের সঙ্গে বিয়ের কথা শুনে চমকে উঠল অরু। হতবিহ্বল লক্ষ্মীপথে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল নিষ্ঠুরতম বাক্য উচ্চারণ করা বাবার পানে। হাস্যোজ্জ্বল মুখখানা নিমিষেই তিমিরে ঢাকা পড়ল। অতর্কিতভাবে ধরিত্রী সহ চারপাশ নিস্তব্ধ হয়ে গিয়েছে। চক্ষুদয় বড় বড় করে অনিমেষ তাকিয়ে থাকলো। বিলম্বহীন এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে যাবে ভাব। এক পলকে হৃদয়ের ভেতর হাজারো প্রশ্ন উঁকি দিচ্ছে। মাথার মধ্যে মেঘের মতো শঙ্কা জমে উঠেছে। সময় থেমে গিয়েছে হৃদস্পন্দনের সঙ্গে। সচল মস্তিষ্ক বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারছে না। কোনো শব্দ বের হচ্ছে না মুখ থেকে, শুধু চোখে আকাশ চুম্বি অবাক হওয়ার ছাপ। মনে হচ্ছে ধরনী একদিন পরেই তার সামনে সম্পূর্ণ নতুন এক বাস্তবতা হাজির করবে, যা তাকে গ্রহণ করতে সানন্দে প্রস্তুত। জামশেদ পুনরায় একই বাক্য আওড়াতে এবার ক্ষেপে উঠল অরু। রাগে শরীর ভূমিকম্পের ন্যায় কাঁপছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। ঝাঁজ নিয়ে চওড়া গলায় চেঁচিয়ে বলল, অসম্ভব! তুমি সব কি বলছো আব্বু? তুমি আমার সাথে এটা করতে পারো না? তুমি কি পাগল হয়ে গিয়েছো? কতই বা বয়স আমার? সবে 21 বছরে পা দিয়েছি। আমার পুরো কেরিয়ার পড়ে রয়েছে। এক্ষুনি কেন বিয়ে দিতে চাইছো আমার? তাও আবার ছেলে পূর্বে আর একটা বিয়ে করেছে, বউ মারা গিয়েছে নাকি তাকে ছেড়ে চলে গেছে সেটা এখনো পরিষ্কার নয়। শুনেছি তার নাকি 5 বছরের একটা ছেলেও আছে। এইরকম একজন বিপত্তিক পুরুষের সাথে কিভাবে বিয়ে ঠিক করলে আমার? আমাকে জিজ্ঞাসা করছো? একবারও আমার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন বোধ করেছো? আমি কি তোমার কাছে বোঝা হয়ে গিয়েছি আব্বু? জামশেদের অভিব্যক্তি দৃঢ় গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, আমি তোমার কথা শুনতে চাইনি, আমার সিদ্ধান্ত জানিয়েছি। তাছাড়া স্যারের বয়স মাত্র 30, তোমারও তো 21। স্যারের সাথে তোমার বিয়ের কথা ফাইনাল করে ফেলেছি। বিয়ে তোমাকে করতেই হবে, কোনো বাহানা চলবে না। অরুর ফর্সা মুখশ্রী কাঠিন্য হয়ে এলো, কণ্ঠে পূর্বের চেয়েও দ্বিগুণ তেজ ঢাললো। আমাকে জিজ্ঞেস না করে একা একা এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলে? আমি কি দেখতে অসুন্দরী? চেহারা কি খারাপ? নাকি আমি বন্ধা? নাকি আমি নষ্ট হয়ে গিয়েছি? তাহলে একজন বিপত্তিক পুরুষের সঙ্গে আমার বিয়ে ঠিক করো কিসের ভিত্তিতে? আমার মতামতের কি কোনো গুরুত্ব নেই? জামশেদ সাবলীল স্বীকারোক্তি দিলেন, না, নেই। আমি যা বলেছি সেটাই হবে, কথার কোনো নড়চড় হবে না। কেন হবে না? আমি এই বিয়ে কিছুতেই করব না। বিয়ে তো তোমাকে করতেই হবে, সেটা তুমি চাও বা না চাও। অরুর ছলো ছলো অক্ষিপটে তাকায়, নরম কণ্ঠে আকুতি নিয়ে জানায়, আব্বু, তুমি জানো আমি নিখিলকে পছন্দ করি, তবু কেন এসব বলছো? কেন জোর করছো বিয়ের জন্য? জামশেদ একঘেয়ে দৃঢ়তা সমেত বললেন, নিখিল ভালো ছেলে না অরু, একাধিক মেয়ের সাথে সম্পর্ক আছে ওর। তোমার সাথেও জাস্ট টাইম পাস করছে, ধোঁকা দিবে তোমাকে। সত্যিকারের ভালোবাসে না তোমাকে। অরু তাচ্ছিল্য হাসে, কণ্ঠে নিপাত অভিমান প্রকাশ পেল। তুমি তো আমার নিজের আব্বু। তুমি নিজে আমাকে কতটা ভালোবাসো, তোমার কাছে আমার গুরুত্বটা কতটা, সেখানে নিখিল তো আমার আপন কেউ না। নিখিল তোমার চোখে পট্টি পরিয়ে রেখেছে, তাই তুমি ওর ভুল তোমার চোখে পড়ছে না। একদিন ঠিক বুঝতে পারবে আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। চির বেরিয়ে গর্জে উঠল অরু, ক্রোধান্বিত কণ্ঠে সচকিত হয়ে প্রশ্ন ছুড়ল, ভালো? কিসের ভালো? নিখিল আমার চোখের কোনো পট্টি পড়ায়নি আব্বু। ওই তোমার অফিসের বস হ্যাবেন তালুকদার তোমার চোখে পট্টি পরিয়েছে, নাকি আমাকে তার সাথে বিয়ে দেওয়াতে তার থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছ? তাহলে সরাসরি বলো না যে তুমি টাকার লোভে মেয়েকে বিক্রি করে দিতে চাইছো তোমার সেই অফিসের বসের কাছে। সঙ্গে সঙ্গে পুরুষালীর শক্ত হাতের চর পড়ল অরুর নরম তুলতুলে গালে। পরপর দুটো চর মেরেছে জামশেদ। অরু গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে বাবার পানে, কাঁদতেও ভুলে গিয়েছে। জীবনে প্রথম তার রাজকন্যার গায়ে হাত তুললেন জামশেদ। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বললেন, কার সামনে দাঁড়িয়ে আছো ভুলে যেও না। কাকে কি বলছো তুমি? নিজের বাবার সাথে এভাবে কথা বলতে লজ্জা করছে না তোমার? আদর দিয়ে মাথায় তুলে ফেলেছি, শাসন করিনে বলে দিনকে দিন বেয়াদব হয়ে যাচ্ছ। অরু কিছু না বলে মুখমণ্ডলে কাঠিন্য ভাব ফুটিয়ে দৌড়ে নিচের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। ধপ করে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। নিয়তি কেন বারবার ওর সাথে এমন করে?
কেন ও যাকে ভালোবেসে আঁকড়ে বাঁচতে চায় তাকেই উপরওয়ালা দূরে সরিয়ে নেয়। ছোটবেলায় মাকে ক্ষুধা কেড়ে নিয়েছেন, বাবা ভরণ পোষণের দায়িত্ব নিলেও তার থেকে তেমন ভালোবাসা পায়নি। আদর করে সময় নিয়ে দুটো কথা বলেনি। পরিবারের লোকেরাও তুচ্ছ তাচ্ছিল্য করে, আর যার হাত ধরে সারা জীবন থাকতে চেয়েছে সেই পছন্দের নিখিলকেও এখন দূরে সরিয়ে দিচ্ছে। জামশেদ যাকে বিয়ে করতে বলেছেন সে লোক অচেনা কেউ না, তাকে খুব ভালো করে চেনে ওরু। ওর বাবার অফিসের বস, বাংলাদেশের নামকরা তালুকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিক হাবেন তালুকদার। একাধিক ব্রাঞ্চ নিয়ে কাজ করে, দেশের বাইরেও তাদের ব্যবসায়িক কাজকর্ম চালু রয়েছে। জামশেদকে অফিসে খাবার পৌঁছে দিতে গিয়ে বেশ কয়েকবার হাবেনকে দেখেছে ওরু। বাহ্যিক সৌন্দর্য নজর কাড়া, দেখতে মাশাআল্লাহ, লম্বা চওড়া পেটানো শরীরে অধিকারী, সুদর্শন অ্যাটিটিউড একজন পুরুষ, যে কোনো মেয়ের হার্টবিট বাড়িয়ে দিতে সক্ষম, সবসময় ভাব নিয়ে চলে। কিন্তু লোকটা আস্ত একটা বজ্জাত, ভীষণ রকচটা, গম্ভীর টাইপের লোক। লোকটার চরিত্রের সমস্যা আছে মেবি, নয়তো প্রথম বউ চলে গিয়েছে কেন। অবশ্যই ব্যাপারটা ওর কাছে এখনো ক্লিয়ার নয় যে হাবেন তালুকদারের বউ চলে গিয়েছে নাকি মারা গিয়েছে। কেউ বলে মারা গিয়েছে, আবার কেউ বলে তাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু লোকটার ওরুর পছন্দ নয়, সব জায়গায় নিজের ক্ষমতার দাপট দেখিয়ে বেড়ায়, কারোর কথায় তেমন গুরুত্ব দেয় না, নিজে যেটা ঠিক মনে হবে সেটাই করবে। তার উপর তার 5 বছরের একজন ছেলে আছে। এইরকম একজন লোককে ওর বিয়ে করবে না, কিছুতেই না। ওর চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েও। পুরো বাড়ি থমথমে গুমোট পরিস্থিতি শিকার। বিকাল প্রায় 3টা বাজতে চলল, অথচ এখনো রুমের দরজা খোলেনি ওরু। দুপুরে খেতেও আসেনি। ছোট চাচি এসে কতবার ডেকে গিয়েছেন, কোনো সাড়া পাওয়া যায়নি। বড় চাচার ছেলে রাহাত এসে দরজায় জোরে জোরে কড়াঘাত করেছে। মেজাজ খারাপ হলো ওরুর, বাধ্য হয়ে দরজা খুলে দিল। বেরিয়ে এসে চেঁচিয়ে বলল, বাড়িতে কি কেউ মারা গিয়েছে নাকি? তখন থেকে দরজা ধাক্কাধাক্কি করছো। তোমাদের জন্য কি শান্তি মতো ঘুমাতেও পারবো না? এইভাবে দরজা ধাক্কাচ্ছিলে কেন? সামনে এসে ভ্রুকুঞ্চিত করে শুধালো রাহাত। কিরে, রেগে আছিস কেন? আর এভাবে দরজা বন্ধ করছিলি কেন? সবাই খেতে ডাকছিল, শুনতে পাসনি? নাকি শুনেও না শোনার বান করছিলি? ভাইকে দেখে ওরু আহ্লাদি হয়ে উঠল। ওরু ভাবলো ভোতা মুখে ভাইকে মানানোর স্বরে কিছু বলে বিয়েটা আটকানো যাবে। রাহাতের হাত ধরে টলমলের চোখে চেয়ে অভিযোগ জানায়, দেখো না ভাইয়া, আব্বু আমাকে তার অফিসের বসের সাথে বিয়ে দিতে চাইছে। আমি তাকে বিয়ে করতে চাই না, আব্বুকে বোঝাও প্লিজ। রাহাতের অত্যন্ত শান্ত জবাব, বোঝানোর কিছুই নেই অরু। আমিও চাই এ বিয়েতে তুই সম্মতি দে। এবেন খুব ভালো মানুষ, অনেক টাকার মালিক, দেখিস তুই অনেক সুখী হবি। অপ্রত্যাশিত অগ্নিশিখার লাভার মতো উত্তপ্ত ছুটন্ত বাক্যে ওরু হতভম্ব হয়ে গেল। বিস্মিত শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। খানিক আশার প্রদীপটা দপ করে নিভে গেল মুহূর্তেই। তীক্ষ্ণ সন্দেহী দৃষ্টি নিক্ষেপ করে শুধালো, তুমি জানতে এই বিয়ের কথা, তাও কিছু বলনি? রাহাত ভাবলেশীন ভঙ্গিতে প্রত্যুত্তর করলো তৎক্ষণাৎ, কি বলবো? সিনক্রেট না করে চুপচাপ বিয়েটা করে নে অরু। ওরু কর্কশ আওয়াজে বলে, বললাম তো আমি ওই লোকটাকে বিয়ে করব না। দরকার হলে বাড়ি ছেড়ে চলে যাব কিংবা মরে যাব, তবু এই বিয়ে কিছুতেই করব না। দ্বিতীয় থাপ্পড়টা কি আমার হাতে খেতে চাস? তোর ওই নিখিলের সাথে প্রেম করা জন্মের মতো গুছিয়ে দিব। কোনো কথা শুনতে চাই না। হাবেন তালুকদারের সাথে আজকেই তোর বিয়ে হবে। চিৎকার চেঁচামেচিতে এতক্ষণে বাড়ির ছোট বড় সকল সদস্য উপস্থিত হয়ে গিয়েছে। অরুর বাবা সহ তারা 3 ভাই 1 বোন। সবার বড় বোন, তারপর বড় চাচা জহির, জামশেদ দ্বিতীয়, জামাল চাচা ছোট, চাচাতো ভাই বোন সব মিলিয়ে 5 জন। শেখবাড়ির একমাত্র ছেলে রাহাত, আর তার ছোট এক বোন আছে। ছোট চাচার 2 মেয়ে, আর অরু জামশেদের একটা মাত্র কন্যা। কাজিন সবগুলোই ভালো। ছোট চাচা ও চাচি খুব ভালো মানুষ, তবে বড় চাচি অরুকে সহ্য করতে পারে না। ওনাদের মেয়েও অরুকে হিংসা করে। বড় চাচি ইশারায় বড় চাচাও নাচে, নয়তো তিনি অরুকে মোটামুটি ভালোবাসেন। মুখ ফুটে না বললেও অরু বুঝতে পারে। এই যে বড়লোক বাড়ির ছেলে ঘাড়ে অরুকে ঝুলিয়ে দিচ্ছে, এতে বড় চাচা চাচির স্বার্থ লুকিয়ে আছে অরু নিশ্চিত। নয়তো এত বড় লোক ঘরের ছেলের সঙ্গে তাদের মেয়েকে বিয়ে না দিয়ে অরুকে কেন বিয়ে দিচ্ছে? দীর্ঘশ্বাস ছেড়ে অরু কিছু বলতে যাবে, তখনই বড় চাচি এসে নাক ছিটকে বললেন, মেসেজ দেখো, থাকছিস?
খাচ্ছিস তো আমাদের ঘাড়ে বসে, টের পাস না মাস শেষে এত এত খরচ কোথা থেকে আসে? লজ্জা করে না? অন্যের ঘাড়ে বসে বসে খাস, আবার তাদের সাথে মেজাজ দেখাস। টের তো পাস না সংসারটা কিভাবে চলছে? তোর চাচাদের কতটুকু আয়, সেটা দিয়ে সংসার চালানো, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালানো সব হচ্ছে। তোর বাবা একজন পঙ্গু মানুষ, নিজের ঠিক মতো চলতে অসুবিধা হয়। পঙ্গু মানুষকে যে দয়া করে, হ্যাভেল বাবার মতো বড় মনের একজন মানুষ চাকরি দিয়েছে, এটাই অনেক। নয়তো তোর বাবা কতটুকু কাজ করতে পারে? অল্প কাজ করে মাস শেষে মোটা টাকা ঠিকই পায়। টাকা পেয়ে আমাদের কি লাভ? সব তো তোর বাবার চিকিৎসার কাজে ব্যয় হয়ে যায়। মাসে 2-3 বার অসুস্থই থাকে, ওষুধ কেনার জন্য টাকা চাই নাকি? তোর খরচও আছে, কতদিন আর এভাবে চলবে? স্বার্থপর মেয়ে, শুধু নিজেরটা ভাবে। তুমি আমায় খোঁটা দিচ্ছ চাচি? খোটা না, যেটা সত্যি সেটাই বলছি। অরু বড় চাচার দিকে তাকায়, তিনি নিশ্চুপ। বুঝে গিয়েছে এই বাড়িতে ওর দিন ফুরিয়ে এসেছে। সবাই হ্যাভেনের সাথে নয়, বিয়ে দিচ্ছে তার টাকার সাথে। কান্নাগুলো গলায় আটকে আসছে। থমথমে কণ্ঠে বলল, চাচা, তোমার কিছু বলার নেই? জহির নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, সবাই যা বলেছে সেটাই সঠিক। তোর চাচি ঠিকই বলেছে, স্বার্থপর হয়ে গিয়েছিস তুই। আমার ব্যবসাটাও তেমন ভালো চলছে না, অনেক টাকার লোন আছে। তুই বিয়েতে রাজি হয়ে যা। আরও অরু বিদ্রুপ হেসে জানতে চাইলো, আরে এটাই তোমাদের শেষ কথা? আমাকে বিক্রি করতে চাইছো তোমরা? বড় লোকের ছেলের সাথে বিয়ে দিয়ে নিজেদের কার্যসিদ্ধি করতে চাইছো? এই নিয়ে আর কোনো কথা না বাড়ালেই খুশি হব। অরু বুঝে গিয়েছে তার আর অনুরোধ করে লাভ নেই। ছোট চাচুর আশায় থেকেও লাভ হবে না। যেখানে নিজের বাবাই বিয়েতে মত দিয়েছে, সেখানে ছোট ভাই হিসেবে জামালের বলার মতো কথা থাকতে পারে না। মুখশ্রী কঠিন করে নিল অরু। কিয়ৎক্ষণ পর কমকমে আওয়াজ তুলল, ঠিক আছে, তোমরা বিয়ের আয়োজন করো। ওই গুন্ডা মার্কা লোকটাকে বিয়ে করতে রাজি আমি হ্যাভেন তালুকদারকে বিয়ে করব। আর আজকেই করব। আই রিপিট, আজকেই করব। আজকের দিন বাদে কালকের 1 সেকেন্ড সময় হলেও আমাকে আর বিয়েতে রাজি করাতে পারবে না। তোমরা যত দ্রুত সম্ভব ব্যবস্থা করো। এবার সময় হয়ে গিয়েছে সত্যি সত্যি নিজেরটা বোঝার। বড় চাচি কুটিল হেসে বললেন, জানতাম রাজি হবে। এই মেয়ের ঢঙের শেষ নেই। প্রথমত নাটক করছিল, মনে মনে ঠিকই চাইছিল বড় লোক ঘরের বউ হতে। একদম চাচি, এত তাড়াতাড়ি মনের কথা বুঝে গেলে কি করে? কত জ্ঞানী তুমি, ভাবা যায়? অরুর কথাতে বিদ্রুপের ভাব স্পষ্ট। চাচি পাত্তা দিলেন না, গটগট পায়ে চলে গেলেন। বড় চাচা দ্বিধা সমেত অরুর মাথায় হাত রাখলেন, অতঃপর আশ্বাস দিলেন স্নেহময় কণ্ঠে, খুব ভালো থাকবি তুই, মিলিয়ে নিস আমার কথা। অরু ছলো ছলো চোখে তাকায়, তাচ্ছিল এসে জবাব দেয়, ভালো তো আমাকে থাকতেই হবে। এখন থেকে তো আমার ভালো থাকার দিনটা শুরু। বড়লোক বাড়ির অন্ধকার কুঠুরিতে গিয়ে নিজেকে অনেক ভালো রাখতে হবে। পিছু ফিরে বড় চাচি বলে উঠলেন, শ্বশুরবাড়ি যাবি, যার আচরণগুলো ভালো মতো শিখে যাস। দেখিস পরে যেন আমাদের কোনো কথা শুনতে না হয়। বড় চাচি চলেই যাচ্ছিলেন, কিন্তু অরুর কথায় থেমে যান। মেয়েটার চ্যাটাং মার্কা কথাটা পছন্দ হলো না, তাই খোঁচা দিয়ে কথাটা বললেন। প্রত্যুত্তরে অরু বাঁকা হেসে বলল, তুমি কোনো টেনশন নিও না চাচি, বিয়ের পর আমাকে তোমরা চিনতেই পারবে না। এক নতুন অরুকে আবিষ্কার করবে তোমরা। আজকের অরু আর সেই অরুর মধ্যে থাকবে আকাশ পাতাল তফাৎ।